একক দশক শতক হাজার অযুত লক্ষ ৭৪,২২,০০০ ভোট আপনি খালি বাতিল করছেন রে ভাই। ওই যে আল্লাহ কি বলছে যে আমি তোমাকে দিয়ে ফাঁস করাই দিব, রেজা না পা বলে দিছে। আল্লাহ কি বলছে? জ্ঞান দিছে কোরআনে, বুদ্ধির কথা বলেন, আর শয়তানকে বুদ্ধি দেওয়া আছে। সো ওপার থেকে যখন এরকম বুদ্ধি করে আসা হয়েছে এবং যা যা বুদ্ধি শিখায় দিছে ৬টা বুদ্ধি শিখায় দিছে, যে আমাকে সৃষ্টি করছে তার সাথে আমি দেখা করতে যাবো। এর চেয়ে আর মজার জিনিস, আনন্দের জিনিস, ইনভাইটেশন আর পৃথিবীতে কি হতে পারে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সবসময়ের জন্য। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা কথার আরেকটি পর্বে। আপনারা জানেন আমরা ঢাকা কথায় কথা বলি সমসাময়িক রাজনীতি, সমাজ, বাস্তবতা, ধর্ম, দর্শন, নানা বিষয়। আজকে আমরা খুব বিশেষ একটি বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে যে বাংলাদেশের ইলেকশন পরবর্তী সময় যে রাজনৈতিক সংকট দেখা যাচ্ছে সেই সংকট নিয়ে নানান রকম কথা বলবো। সেজন্য আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদের সবার পরিচিত বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, রাজনৈতিক বিশ্লেষক এবং সুবক্তাও বটে। আমাদের সাথে আছেন ব্যারিস্টার শাহরিয়ারপুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনার মাধ্যমে আপনার সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা একটু শুরু থেকে আসি। সেটি হচ্ছে যে বাংলাদেশে যে রাজনীতিক যে একটা বিশাল ট্রানজিশন চলছে, সেখানে একটি নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনে আপনি দারুণভাবে ইনভলভ ছিলেন। সেই ইনভলভমেন্টের কথাটা একটু আপনার কাছ থেকে শুনি, কিভাবে এই ইনভলভমেন্টটা আপনার হলো? ধন্যবাদ আপনাকে। দেখেন, ৫৩ বছরে তো সবাইকে দেখি, এই ৫৩ বছরে জাতির ভাগ্যের পরিবর্তন হলো না। এবং কেন হলো না? মিথ্যার জন্য এবং প্রতারণার জন্য। এবং আমরা সবাই এদেশের ৯১% মুসলমান যে দেশ, সে দেশে কোরআন ও সুন্নাহ নিয়ে আমরা একটা সমাজ ব্যবস্থা, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্যে সেইভাবে আমরা কেউ আমাদের দায়িত্ব পালন করতে পারি। তো আল্লাহ এবারে আমাদেরকে শুধু গত ১৫ বছরতে এইসব কথা, ইনসাফ, এসব শব্দই এখনো দেখেন টিভিতে কি হয়। টিভিতে গত মাসে কি আসলো যে ফেব্রুয়ারি মাস, তো ফেব্রুয়ারি মাসে কি বলা যাবে না? আজাদি বলা যাবে না, ইনকলাব বলা যাবে না। তা আমার কাছে খুব এটা হাস্যস্কর মনে হয়। আমার কাছে মনে হয়েছে আমরা কতখানি গোলাম হয়ে গেছি, আমরা কতখানি গোলাম হয়ে গেছি, কতখানি বিক্রি হয়ে গেছে। কেন? আপনি যে চেয়ারে বসে আছে, এটা তো চেয়ার, এ তো বাংলা শব্দ না। বাংলা শব্দ কি? কেদারা। এবার ইয়াদি, রবীন্দ্রনাথ নদীর ধার দিয়ে যাচ্ছে, একটা নৌকা যাচ্ছে, তার খুব নৌকায় চড়তে ইচ্ছে করছে, আর নৌকাকে বলতেছে, ওহে মাঝি তরি তটেতে ভিড়া, ওহে মাঝি তরি তটেতে ভিড়া। নৌকাতে চলে যাচ্ছে। রবীন্দ্রনাথের সাথে যে লোকটা আছে তাকে দিয়েছে, কি ব্যাপার, ও শুনতেছে না, ওর এত বড় স্পর্ধা। তখন ও বলতেছে, আপনার কথা তো বুঝতে পারতেছেন। বলে, আমার কথা বুঝতে পারতেছে না মানে? আমি তো বাংলায় বলতেছে। বলে, দেখেন আমি বলতেছি, দেখেন ও ঠিকই নৌকা নিয়ে এলো। ও মাঝি নৌকা এখানে নিয়ে আসো, মাঝি নৌকা এখানে নিয়ে আসো। ও আরো ভাষায় বলছে, সাদাতপুরে তো ওইদিকে নৌকাকে নাও নাও বলে, যে মাঝি নাওটা ভিড়া, নাওটা ভিড়া। নৌকা চলে আসছে। সো কেন এই কথাটা আপনাকে বললাম? যে গোলামি করতে করতে মিডিয়া এমন জায়গায় চলে গেছে যে প্রশ্নটাও হচ্ছে যে আপনি আজাদি বলতে পারবেন না। আজাদি বললে মানে হচ্ছে ৫২কে কি করে দেওয়া হচ্ছে, অবমাননা করা হচ্ছে। আর ৫২-র মধ্যে আজাদি লুকায়িত, ৫২-র মধ্যে আজাদি লুকাইতে। এটা কি আপনার কি মনে হয় কি ভাষা সচেতনতা না রাজনৈতিক কোনো পক্ষ বিপক্ষ ন্যারেশন তৈরি হয়? এটা দেউলিয়াত্ব। শোনেন, যখন আপনার গলায় শিকল বাঁধা আছে, বহুদিন ধরে শিকল বাঁধা থাকে, শিকল খুলে দিলে আপনি ওখান থেকে নড়েন না। আপনার অবস্থা হয়েছে সেই। ভারতের গোলামি করতে করতে কিভাবে ভারতকে তুষ্ট করা যায়, সেই জন্য কোনো একটা কিছু দিয়ে তাবেদারি করলেই তারা একটা পুরস্কৃত হব। কিন্তু এখানে আমরা যদি ভারতের এই কথাটা বলি, এই যে আজাদি শব্দ, ইনকিলাব শব্দ, এই শব্দ কিন্তু ভারতবর্ষের মুসলিম হিন্দু নির্বিশেষে আপনার সংগ্রামের এবং রাজনৈতিক অধিকারের ভাষা ছিল। তো সেই ক্ষেত্রে তো তারাও এটার সাথে ইনক্লুডেড। তাহলে সেই ভারত এখন এই কথা বলি, এখন আপনাকে বলি,
কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নারও টুপি ছিল, নেহেরুরও নেহেরুর টুপি ছিল। ছিল, এবং স্বাধিকার আন্দোলনের এই সিম্বল, তাই না? ছিল। সে টুপিকে আপনি রাজাকারের সিম্বল বানিয়ে দিলেন। সেই সিম্বলকে, টুপি এবং দাড়ি, আপনি তো রাজাকারের সিম্বল বানায় দিলেন। কথা হচ্ছে ন্যারেটিভস না। আপনি যখন উদ্দেশ্যমূলকভাবে, সে আমার 52 বলেন, 47 বলেন, 71 বলেন, আজকে 24 বলে, আজকে দেখবেন সেদিন একজন হনিবোধ সম্পাদকই বলতেছিলেন যে আমি কি 71-এর দালালি করব না রক কাটার দালালি করব। তা আমার কাছে শুনে খুব হাস্যস্কর মনে হলো। এই কারণে হাস্যস্কর মনে হলো, ভাই দালালি না, আমরা ধারণ করব। আমরা কি ধারণ করব? 47 ধারণ করব, আমরা 52 ধারণ করব, আমরা 69 ধারণ করব, আমরা 71 ধারণ করব, আমরা ঠিক 90 ধারণ করব, এবং এগুলোর সংমিশ্রণই হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা 24 ধারণ করব। আমরা কারো দালালি করব না। কিন্তু এখানেও আমি যদি বলি যে আমাদের যে জাতি হিসেবে যে আমাদের একটা রাজনৈতিক একটা সংকট আছে, সাংস্কৃতিক সংকট আছে। আর সেই সংকটটা কি এই জন্যই না যে এই যে মাত্র আমরা মানে মনে হচ্ছে 47 বা 71 হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রটা আসমান থেকে এসেছে। অন্যান্য জাতিদেরকে আমরা যেটা দেখি, তারা হাজার বছর, শত শত বছর ইতিহাস বিশ্লেষণ করে। যেমন আপনি ইংল্যান্ডে ছিলেন। আপনি জানেন যে সেই চার্চিলের, তারপর সে কেন্টের কিংডম, তারপর সে এডিনবরার কিংডম। এই কিংডমগুলিকে তারা কিন্তু হচ্ছে আপনাদের তার ন্যাচারালাইজেশন করার সময় এই পোর্শনগুলি রাখে, কিংদের নাম রাখে, ইতিহাসের জায়গাগুলি থাকে। সে একটা জাতিসত্তায় এত স্বল্প সময়ে, স্বল্প কালের ইতিহাস জানা থাকলে সে জাতি তার দেশপ্রেমটা শিখবে কোথায়? ওই জন্য আপনার বললাম যে আপনি অপুষ্টিতে ভোগে, আপনাকে 1 প্লেট খাবার দেওয়া হলো 3-4 দিন পর, আপনি যদি খান তাহলে আপনার কি হয়ে যাবে? বদহজম। সেক্ষেত্রে তরুণ সমাজের কি খাওয়া দরকার? ইতিহাসের এই জায়গাটা এই জায়গাতে আপনাকে একটা জিনিস বলি, ইতিহাস রিরাইট করতে। রিরাইট মানে হচ্ছে সত্যকে তুলে নিয়ে আসতে। অনেকেই বলে যে 53 বছরে কি তাহলে সত্য ছিল না? তাদের কাছে আমার প্রশ্ন, পলাশীর 200 বছর পর পলাশীর সঠিক ইতিহাস সারা বাঙালি জাতিকে জানাতে পারছে। ব্রিটিশ পিরিয়ডে ওই যতদিন লর্ড রিফন এদেশে আসেন, ততদিন 1881 আগে এ পলাশী নিয়ে জানতাম যে নবাব সিরাজউদ্দৌলা একজন কি লুটেরা, নারী নিরীক্ষ, একজন মদ্যপায়ী। কিন্তু 1881-তে লর্ড রিপন আসার পরে যখন আস্তে আস্তে সে ফ্রিডম দেওয়া শুরু করলো, আমরা অল্প অল্প করে লেখা শুরু করলাম, তখন আমরা জানতে পারলাম না পলাশী প্রান্তরে কি হয়েছে, ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ হয়নি। ওই দিন বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে, এবং সে অস্তমিত হয়েছে বাঙালির দ্বারাই, মীর জাফরের দ্বারাই। মীর জাফর আর ইংলিশ ছিল না, সে যে কথাও বলা হয়। কিন্তু যে খালি ধানের ক্যাস্তা নিয়ে সমস্ত কৃষকরা নেমে আসতো, তাহলে পলাশীতে কেউ দাঁড়াতে পারতো না, তাহলে পরাজিত হতো। তার মানে কি, পরাজিত শক্তি সবসময় আমাদের মধ্যেই আছে। আপনার এই কেন্দ্রিক যে চিন্তা, এটা কি সচেতন মুসলিম হিসেবে না সচেতন বাংলাদেশী নাগরিক হিসেবে? আজ প্রথমে একটা জিনিস হচ্ছে যে অনেকে এটা বলে যে আগে আমি বাঙালি তারপরে মুসলমান। আমি এই জায়গায় নাই, আমি একজন মুসলমান, জেনে শুনে একজন মুসলমান, তারপর জাতীয়তা হিসাবে আমি বাংলাদেশ। কারণ আমি দুনিয়া থেকে চলে যেতে চাই মুসলমান হিসাবে, কালেমার সহিত। আমি আমার যেখানেই যাব, আপনি ইংল্যান্ডের কথা বললেন না, আমার ইংল্যান্ডে যদি আমি কোনদিন পাসপোর্ট নিয়ে, আমি যে সিটিজেন নিয়ে, আমার সারা জীবন মৃত্যুর রাত পর্যন্ত লেখা থাকবে ব্রিটিশ বাংলাদেশ, কোনোদিন লেখা থাকবে না ব্রিটিশ। সো তারা আমাকে ওই লেবেল, ওই ট্যাগ দিয়েই দিছে। যেদিন পাসপোর্ট দিছে সেদিন থেকে আই এম আইডেন্টিফাইড অ্যাজ এ ব্রিটিশ বাংলাদেশি। আমার ছেলে পেলে তারা কোনদিন বাংলাদেশে জন্ম হয়নি, তারা আছেও নি, তারা ওখানে থাকবে, তারপরও তারা এথনিসিটি কি ব্রিটিশ বাংলাদেশ। তার ছেলে পেলের কি হবে? ব্রিটিশ বাংলাদেশ। 3rd 4th 5th বলে না। সো আপনাকে কোনোদিন ওই জায়গায় নিয়ে যায়নি। আর আমি যখন জন্মগ্রহণ করছি তখন আমার কানে আজান এবং আর এক কানে একামত দিয়ে বলে দেওয়া হয়েছে কি, মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিন্না নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটি থেকে আসছি, মাটি থেকেই চলে যাবো, এই মাটি থেকেই পুনরুত্থান হব। তাহলে আমি সেদিন ঈমানের সহিত মৃত্যুবরণ করতে চাই। মানে এই কথা বললে আমার সবাই বলবে আমি আবার জান্নাতের টিকিট বিক্রি করি। আমি জান্নাতে যেতে চাই, টিকিট আমার হাতে নাই, কারো কাছ থাকলে আমাকে দে। সেই জন্য বললাম যে প্রথম আমার পরিচয়টা হচ্ছে আমি কি, আমি ধর্মপ্রাণ একজন মুসলমান। আর জাতীয় হিসাবে আমার পাসপোর্টে কি লেখা আছে? আমার পাসপোর্টে কি রিলিজিয়নের ওখানে লেখা আছে মুসলমান, কিন্তু পাসপোর্টের উপরের পাতাটায় কি লেখা আছে? আমি বাংলাদেশ, আমি বাংলাদেশি। সো এই যে বাংলাদেশি আমি বলতেছি, এই জন্যেই দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বাংলাদেশের মানুষ কেন ধারণ করে, এই কারণে। যখন বাঙালি বলে আমাকে হায়দ্রাবাদে পরিণত করতে চাইছে, সাংস্কৃতিক জিনিসটা হচ্ছে
প্রথম আপনার মনের মধ্যে ঢুকাই দিতে হবে যে আমি ওর অংশ, আমি কার অংশ, ওর অংশ, ওর থেকে আলাদা থাকবো কেন? যেমন প্রেমে পড়লে মানুষ আগে হৃদয়ে প্রেমে পড়ে, তো এই কালচারটাকে আগে হৃদয়ে ঢুকাতে হয়। ওই জন্য শেখ সাহেবকে দিয়ে ইন্ডিয়া এইটাই ঢুকাতে চাইছিল যে তোরা সবাই বাঙালি, তোরা আর কলকাতার ওরা সব এক, তোরা আলাদা থাকবি কার? এই যখন মনন মেধাতে আসে, সিকিমকে এইভাবে ঢুকানো হয়েছে, হায়দ্রাবাদকে এইভাবে ঢুকানো হয়েছে যে তোমরা সবাই তো এক, এর মধ্যে আলাদা থাকার কি দরকার? আমরা বলছি না, জিয়াউর রহমান সাহেব এটা প্রথমে বুঝছে এই আলাদা এবং এই সত্য আইডেন্টিটি যদি আমরা ধারণ করতে না পারি তাহলে আমাদের বিলীন হতে বেশি দিন লাগবে না। একসময় দেখেন যে ইন্ডিয়ার শাড়ি দেশে বিক্রি হতো খুবই চিপ দাম, বেশি দিন টিকতো না, কিন্তু চিপ দামে মানুষ কিন্তু কি সেটা কিন্তু একটা সময় এসে প্রত্যাখ্যান করছে। যখন দেখছে যে সেই আগ্রাসন তার ঘরের মধ্যে পর্যন্ত চলে গেছে, তখন কিন্তু মানুষ সেটা প্রত্যাখ্যান করছে। সো আপনার কাছে যেটা যে ৭১ আমি প্রকৃত স্বাধীনতা যেটা পাওয়ার কথা, সে স্বাধীনতা আজকে ৭ই মার্চ, এই ৭ই মার্চে শেখ সাহেব যে ভাষণ দিয়েছিলেন সেটা সেই সময়ের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এই মাইলস্টোন হিসাবে থাকবে, কারণ পাকিস্তান আমাদেরকে স্বায়ত্তশাসন দিতে চায় এবং আমরা ভোটে দিচ্ছি, সে ভোটের অধিকার তারা কেড়ে নিচ্ছে। পাকিস্তান কি একেবারেই স্বায়ত্ত শাসন দেয়নি? কারণ হচ্ছে আমরা যেটা দেখি যে রেভিনিউর একটা বিশাল পার্সেন্টেজ কিন্তু পূর্ব পাকিস্তান তখন নিজেরা খরচ করতে পারতো। আমরা যদি এই কথাটাই যদি যায় তাহলে আপনাকে বলি পাকিস্তান ইন্ডিয়ার এখনো যে এ গ্রেড যে সমস্ত স্বায়ত্তশাসিত আহ, প্রদেশগুলি আছে, আমি আপনার কথা বুঝছি। শোনেন, ইন্ডিয়ায় কলকাতায় যারা গেছে চিকিৎসার জন্য যায়, তারা এসে ভাবে যে বাংলাদেশ কত ভালো আছে, এর চেয়ে আর চোখে দেখার তো আর কিছু নেই। কথা হচ্ছে যে এ গ্রেড না। প্রথম জিনিস হচ্ছে পূর্ব পাকিস্তানকে স্বায়ত্তশাসন দিয়েছে, পশ্চিম পাকিস্তানকে দেয়নি, এই নর্মসটা ঠিক না। আইয়ুব খান বেসিক ডেমোক্রেসি করছিল কার জন্য? কারণ কি পূর্ব পাকিস্তানের জন্য না অল ওভার পাকিস্তানের জন্য? ইন্ডিয়ার পাকিস্তান এন্টার পাকিস্তানের জন্য। তার সময় যে পলিটিক্যাল পার্টিগুলো ওই নর্থ ফ্রন্টারের যারা ছিলেন তারাও যখন সাফার করছে, আমরাও সাফার করছি, সিন্ধবাসীরা যখন সাফার করছে, আমরাও সাফার করছি। প্রশ্ন হচ্ছে এটা এলিট সমাজ গড়ে উঠছে ঢাকা কেন্দ্রিক, আর ওখানে কিসে কিসে করাচি, লাহোর, অনেকগুলো বড় বড় শহর আছে, সেজন্য সেখানে এলিট সমাজটা বেশি গড়ে উঠছে। আজকে এই বৈষম্যর কথা আমরা যেটা বলতেছি, শোনেন, বৈষম্য 53 বছরেও তো হয়েছে। বৈষম্যর কারণ না না, সেই বৈষম্যর কারণটাই কি এনাফ স্বাধীনতার জন্য? কিন্তু আমি বলবো যে না, বৈষম্যটা খালি না, তারা আমাদের মাইন্ড রিডিং পড়তে পারেন। এবং 47 আমাদেরকে যেভাবে ভাগ করা হয়েছে, কারণ 47 এইভাবে ভাগ করা জিন্নাহ সাহেব একসেপ্ট করেনি। জিন্নাহ সাহেব কিউইট মিশন প্ল্যানের ABC, মানে এই পুরা এই বাংলা আসাম এগুলো মিলে আমরা হবে একটা অঞ্চল, ওনারা ওদিকে থাকবে, সেটা তো গ্রহণ করে তো পাকিস্তানের ছিঁড়ে ফেলে দিয়েছি। সো 71 অনিবার্য ছিল, 71 অনিবার্য ছিল, কারণ এটা খুব সুপরিকল্পিতভাবে আমাদেরকে উইক করার জন্য বহু আগে নেহরু সাহেব এই কাজটা কাকে দিয়ে করছেন? ওই পেন্সিলের দাগ দিয়ে যখন আমাদের মানচিত্র ভাগ করা হয়েছে, লর্ড ক্লিফ করে দিছেন, তখনই আমাদের এটা কি হয়ে গেছে, আমরা আমাদের জীবন তখনই নিয়ে নেওয়া হয়েছে। মানে এটা ভারতবর্ষের যেটা বলে যে মারোয়ারি এবং হিন্দি ভাষাভাষীদের যে ইম্পিরিয়ালিজম বা হচ্ছে ইম্পিরিয়ালিস্টিক যে পলিটিক্স, সেটার বলি হচ্ছে এরকম। আমরা বলি বরাবর আমরা খালি বলি হয়ে যাচ্ছি, বরাবর আমরা বলি। কেন বলি হয়ে যাচ্ছি? একটা জিনিস বুঝে, সুজলা সুফলা শস্য শ্যামলা। এবার আমি ওমরা থেকে আসলাম তো গতকালকে, আমি বললাম যে মিডল ইস্টে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে ওদের সব শেষ হয়ে গেছে, ওদের কিছু করেন। আমাদের যদি তেল না আসে কোনো অসুবিধা নেই, আমাদের কি আছে, আবার মাটির বাড়ি করব, মাটির বাড়িতে থাকবো, উঠানে ভেল্লা থেকে দিলে খাবার এরকম। শোনেন, উঠানে যা লাগাবে আল্লাহ আমাদেরকে এমন একটা মাটি জমিন দান করছে, জমিন এমন যে যা লাগাবেন তার থেকে কি ফল হবে, মানে সরিষা, তিল, আপনি যাই লাগাবেন, আপনি বললাম যে যা লাগাবে, এত বরকতময় একটা ভূমি। সেই জন্য আমাদের পৃথিবীর কেউ কিছু না দিলে, এই জন্য আমাদের এই ভূমির উপর সবার এই চোখ। আচ্ছা, এবার আপনার কোশ্চিন আসছে জি, রাজনীতিতে যে ইনভলভমেন্ট আপনার না, আচ্ছা সেখানে হিসেবে। সো আমি ভাবছি একজন মুসলমান হিসেবে আমাকে আমার দায়িত্ব যে কি এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক, সেটাকে সমর্থন করা। এবং সেই সমর্থনের ক্ষেত্রে আমি অনেককেই জিজ্ঞাসা করছি, বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া আপনি দ্বিতীয় একটা দল দেখান যে দল বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। এটা হচ্ছে আমার ব্যক্তিগত, এবং আমি যারা চায় তাদের মধ্যে আমার কাছে মনে হয়েছে জামাত ইসলাম সর্বোৎকৃষ্ট দল, সেই জন্য আমি তাদেরকে সমর্থন। জামাত ইসলামকে কি আপনি ইসলামিক রাজনৈতিক দল হিসেবে দেখেন, নাকি হচ্ছে একটা ইসলামিক
আন্দোলন বা হচ্ছে আপনার একটা ইসলামিক নিজাম যারা হচ্ছে লোক তৈরি করে, ভালো মুসলিম তৈরি করে, কোনটা বেশিটা? প্রথম কথা হলো যে এর উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিচ্ছে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিছেন? যে আমাকে ভয় করো এমন করে যেমন করে ভয় করা উচিত। দিয়ে দিছে। আর একটা দিচ্ছে তোমার উপর কাজ হচ্ছে কি কাজ? যে কোরআনে ও সুন্নাহর আলোকে জীবন যাপন না, দেশ সমাজ সবকিছু পরিচালনা। তো জামাতে ইসলাম এমন একটা দল যে দল করলে খালি দেশ না, দুনিয়া এবং আখেরা এই দুইটা কিভাবে চললে দুটা ধরে আপনার জন্য মঙ্গলজনক সেটা হচ্ছে জামাত ইসলাম করে। এবং এই একটা জিনিস দেখেন তো, জামাতে ইসলামে প্রথম পরিবারতন্ত্র আছে না। জামাতে ইসলাম করে আপনাকে কোনো লোভ দেখাইছে যে এটা করলে দুনিয়া এটা পাওয়া যাবে না। থার্ড কথা, জামাতে ইসলাম যারা করে তাদের দেখুন বেশিরভাগ মানুষই কিন্তু গরিব শ্রেণীর লোক, চাকরিজীবী এরকম লোক, খুব বেশি বড় লোক আসে না। পঞ্চম যে জিনিস, এই সবগুলো মানে এই সবগুলো যদি আবিসিনিয়ায় যখন গেছিলেন দাওয়াত উনি যখন এই জিজ্ঞাসা করছিলেন যে কোশ্চেনে আনটা উত্তর দিন, এই সবগুলো বাংলাদেশ জামাত ইসলামের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি বিদ্যমান। সেই জন্যে জামাত ইসলাম খালি একটা আন্দোলন না, এটা একটা সংগ্রাম, এটা জীবন গঠনের একটা আখলাক, এটা পূর্ণাঙ্গ জীবন বিধান কায়েমের জন্য যে কোরআন এবং সুন্নাহ রেখে গেছে তাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করার জন্য একটা আন্দোলন একটা মুভমেন্ট। সো এই মুভমেন্টের তো বিভিন্ন পার্ট থাকে। সো এই পার্টটা একদিকে যেমন দাওয়াতি কাজও থাকবে, আর একদিকে রাষ্ট্রীয় কি কাঠামোতে কিভাবে যাওয়া যাবে সেটাও থাকবেন, ইনসাফ কায়েমের কাজটা থাকবে। আচ্ছা, পেশাজীবী হিসেবে আপনি যেহেতু হচ্ছে কনভেনশনাল এডুকেটেড মানুষ, আমি লাইক আপনি ব্রিটিশ ল পড়েছেন, ব্রিটেনে ল পড়েছেন, তো আপনার এক্সপোজারটা তো হচ্ছে পৃথিবী কি ফরমেশনে চলে, তো বাস্তববাদিতা। সেখানে জামাত ইসলামী কি আপনি প্র্যাকটিক্যালি ডু দে হ্যাভ ক্যাপাসিটি টু ইমপ্লিমেন্ট দ্য জাস্টিস? ইনসাফ কায়েমের ইয়াটা জামাত ইসলামের মধ্যে কতখানি আছে? ক্যাপাসিটি কি হোমওয়ার্ক কি আছে? দেখেন, জামাত ইসলাম এই জিনিসটা বাংলাদেশে দেখায় দিল তাদের পলিসিশন, যেটা ইন্টারকন্টিনেন্টাল কলার্স, এবং সেখানে আমার মনে হয় যে সারা পৃথিবীর সমস্ত বেস্ট লোকগুলো এসে তারা সবাই বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর, বেস্ট বাংলাদেশে খালি বাংলাদেশি একাডেমিক খালি না, রিসার্চার খালি না, তাদের ওই পার্টিকুলার সাবজেক্টে তাদের কন্ট্রিবিউশন আছে ওয়ার্ল্ড ওয়াইড, তাদেরকে গ্লোবালি তাদেরকে অ্যাকনলেজ করে, চেনে। সেই লোকগুলো যখন ধারণ করে তখন কেউ যদি বলে না জামাত ইসলামের ক্যাপাসিটি নাই, তখন সেটা কি হয়ে যাবে? আল্লাহ আমার দোয়া করতে হবে, আল্লাহ তাদের হেদায়েত দান করুক, বোঝার ক্ষমতা দেয়, কারণ আর চোখ থেকে বুঝতে পারতেছে না যে এ দেশের ক্যাপাসিটি বিনিয়ে। আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, জামাত ইসলাম সেই কথাই বলে যে কথা তারা বিশ্বাস করে, যে কথা বিশ্বাস করে না সে কথা জামাত ইসলাম কোনোদিন। এখানে একটা জিনিস, আপনি যেভাবে রেসপন্সিবিলিটি নিয়ে টেস্টিমনি দিচ্ছেন জামাত সম্পর্কে, জামাতের সাথে আপনার সম্পর্ক কি সাংগঠনিক সম্পর্ক? আমার প্রসঙ্গ সম্পর্ক না, সমর্থ হাউ ডু ইউ ভেরি ডিপলি? না, আমি ওই একটা সময় একটা মানুষকে যদি ভালোই না বাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে, তুমি আমাকে ভালোবাসো আর তোমাকে ভালোবাসো। তো ভালোবাসতে গেলে তার গুণাবলী জানতে হবে না? তো জামাতের গুণাবলী জানতে গেলে কি আছে, তার গঠনতন্ত্র আছে। আর আমি তাদের মামলা করছি, অর্থাৎ তার সমস্ত গঠনতন্ত্র পড়ার আমার সুযোগ হয়েছে। দ্বিতীয় আর একটা জিনিস, আল্লাহর ইচ্ছায় কোরআনের তাফসীর পড়ছি। তারপর তাদের সমস্ত সবাইকে একটা কি দেওয়া হয়, একটা বই দেওয়া। সে বই কি দেয়? রিপোর্ট বুক বলে। এই রিপোর্ট বুকে দেখলাম না কোনো আপনার ব্যক্তিগত কোনো স্বার্থ মতো আপনি নামাজ পড়েন কিনা, কোরআন পড়েন কিনা, হাদিস পড়েন কিনা, প্রতিদিন কোনো সেবা মানে সমাজ কল্যাণমূলক কাজ করছেন কিনা, কারোর সাথে ইসলামিক কথাবার্তা বলছেন কিনা, এগুলো কোন জিনিসটা আপনি আমাকে বলেন তো, যে আপনার পার্সোনাল এবং সামাজিক লাইফে উপকার ছাড়া অপকারের কিছু আছে? আর কোন দলের এটা আছে? আচ্ছা, এখন আমাকে একটু বলেন দেখি যে জামাত ইসলাম সম্পর্কে আমরাও সাধারণ মানুষ যারা মনে করি যে তারা পুরো একটা রেজিমেন্টাল পলিটিক্যাল পার্টি, ডিসিপ্লিন, এবং একটু আগে আপনি যেটা বললেন যে তাদের অনেক ইন্টেলেকচুয়ালস আছে, বুদ্ধিজীবী আছে, যারা হচ্ছে রাষ্ট্রের প্রত্যেকটা কম্পোনেন্টকে হচ্ছে দেখভাল করার মতো যোগ্যতা হয়। তাহলে আমরা যেই নির্বাচনটাতে আপনি জামাত ইসলামের হয়ে ক্যাম্পেইন করলে অফলাইন অনলাইন মিডিয়াতে এবং একেবারে মাঠে গিয়ে, সেই জামাত ইসলাম পরবর্তীতে যে অভিযোগটা করলো যে নির্বাচনের বিশাল বড় একটা ইঞ্জিনিয়ারিং হলো, কিন্তু সেটা তারা কোনোভাবেই হচ্ছে প্রতিহত করতে পারলো না। তাহলে কি জামাতের সেই আগের বলা যে ন্যারেশন যে আমরা খুব ক্যাপাবল, খুব ক্যাপাসিটি আমাদের আছে, তাহলে এটা মনে হলো না যে না আসলে ন্যাশনাল পলিটিক্সে বা হচ্ছে কোনো স্টেপ পলিসিতে
বা কনস্পিরেসিকে প্রিভেল করার মতো ক্যাপাসিটি জামাতের নাই। আপনি একটা জিনিস মনে রেখে, সেটা হচ্ছে নবী করিম ইসলাম রাতের অন্ধকারে চলে গেছে, বন্দীদের হাত খুব টাইট করে বাধা ছিল, কি করছেন এটা একটু লুজ করে দিয়ে ওদের কি হচ্ছে কষ্ট হচ্ছে। বাংলাদেশ জামাতে ইসলাম যদি সেদিন রাতে নামতো, মানে 12ই ফেব্রুয়ারি রাতে নাম সারা দেশ, আমিরে জামাতে স্পষ্ট করে বলছে সেদিন রাতে যদি নামা হতো তাহলে এদেশে রক্ত অঙ্গা বয়ে যেত। এবং এদেশের কি হয়েছে, এদেশে তৃতীয় কোনো শক্তি আসছে। প্রথম কথা হচ্ছে ক্ষমতার জন্য কি বাংলাদেশ জামাত ইসলাম রাজনীতি করে? তাহলে এত ভোটের রাজনীতি, এত ক্যাম্পেইন কেন? আর বলতেছি আপনার উত্তরটা শুনেন। জামাত ইসলাম কি বিশ্বাস করে? ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। এবং যখন উপযুক্ত মনে করবে, তো যত কনস্পিরেসি, যত ষড়যন্ত্রে হোক, সে ষড়যন্ত্র ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমতার মঞ্জিলে নিয়ে যান। কিন্তু কথা হলো এখানে তো অনেক কিছু আল্লাহ কিন্তু আগে শিখায় তৈরি করে তারপর নিয়ে যায়। তাহলে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর মদিনায় পাঠাতেন না, মক্কাতেই রেখে দিতেন। মক্কাতে রেখে দিয়ে আল্লাহকে বিদায় দান করতে পারতেন না? মক্কাতে পারতেন। আচ্ছা, হৃদয় বিদয় সন্ধি করার কোন দরকার ছিল? আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত কি রাগ করেনি? তাদেরকে বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাপাবিলিটি ছিল না? ছিল কি ছিল না? অবশ্যই। তাহলে এবং পরবর্তীতে যখন আপনি রক্তপাতবিহীনভাবে সমস্ত মানুষ তাকে মক্কায় কি করলেন? সাদরে গ্রহণ করলেন না করলেন? ওফাদা করলেন। তাহলে দুইটা জিনিস। কিছু মানুষ যেমন বোঝেন না আল্লাহ কাকে সোড অফ, আল্লাহ উপাধিটা দিলেন যে আল্লাহর তরবারি কার মান? কাকেল? খালিদ বিন ওয়ালিদ। এই খালিদ বিন ওয়ালিদের কারণে কিন্তু উহুদের ময়দানে মুসলমানেরা পরাজিত হয়েছিল। সেই খালিদ বিন ওয়ালিদের কারণে সারা পৃথিবীর অর্ধেক মুসলমানদের তরবারির আন্ডারে চলে আসছিল। তাহলে আল্লাহ যখন উপযুক্ত আপনাকে মনে করবে তখন শেখানবে, কিন্তু শেখার জিনিসটা কি? এবারে যেমন জয় জনগণ আমাদেরকে গেছে, আমার ক্যালকুলেশন, আবার আপনাকে বলতেছি ব্যক্তিগত আমার ক্যালকুলেশনে জামাত ইসলাম 203টা সিট। এটা আপনি আরেকবার বলেছেন। এটা আপনি এতটা কনফিডেন্টলি কিভাবে বলে? বলতেছি, ধরে নেন আমাদের হাফ আর কত হয়েছে? 69%। বিএনপি কত পাইছে? 51%। তাহলে 51 থেকে 69 বাদ দেন, কত হয়? 18%। এবার আছে পুরা হিল ট্রাকসে না ভোট দিচ্ছে, সেখানে আর সাথে কে দিচ্ছে? বিএনপি দিচ্ছে। চলে আসেন গোপালগঞ্জ, তাহলে গোপালগঞ্জে কি দিচ্ছে? না ভোট দিচ্ছে। আর কি দিচ্ছে? বিএনপি দিচ্ছে। তাহলে আমরা যেটা কথা প্রথম থেকে আমি বলে আসছিলাম যে সারাদিন দেখবেন ভোট ঠিক মতো হচ্ছে, যা হওয়ার হবে হচ্ছে ভোটের গণনাকালীন সময়। আমার যতগুলো ভিডিও আছে আপনি দেখবেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি সবসময় এই কথা বলে গেছি। এবং এই ইলেকশনটা হবে 2008-এ আঙ্গিক। কেন বললাম আপনার এই 203টা জামাত ইসলাম পাবে? জামাত ইসলাম এবার আসন পাইল কয়টা? 78টা। 68 সে কি দলগত? আচ্ছা, আপনাকে বলে জামাতে ইসলামের সাথে 115 থেকে 118টা আসনের ভোটের ব্যবধান হয়েছে 13%। কত পার্সেন্ট? 13%। এখানে কত ভোটের ব্যবধান দেখলাম? 18%। তাহলে এই 18% যে ভোটটা আছে, এই ভোট তো পাইলে 51%। তাহলে এই 18% তো আমার 39-এর সাথে যোগ হওয়ার কথা। কারণ এই 18% যারা দিছে তারা তো আমাকে ভোট দিছে, দেওয়ার কথা যুক্তিভাবে। না যুক্তিকভাবে তাই তো আসতেছে ক্যালকুলেশন। যদি তাই এসে থাকে তাহলে আপনি এখন আমাকে বলেন যে আপনি যদি এই আমার কথায় 125টাও যদি আমার তো সিট আসার কথা কত, এই যে 145টার মতো, আমার তো তা না, আমাদের এখানে দেখাচ্ছি আমি 125টা সিট আমি যদি পাইতাম, তাহলে 78টার 125টা কত হয়? 203টা। এই যে 18%, এই আরো একটা শুভঙ্করে ফেরি করছে কি দেখেন, পোস্ট অফিসে কিন্তু সমস্ত ভোট আসছে, কুরিয়ারে না কিন্তু। জি। সারা পৃথিবী থেকে সমস্ত ভোটার দিই এই আরপিও সংশোধনী করে বলে দেওয়া আছে। আরপিওতে 12 তারিখ বিকাল 4টা পর্যন্ত ভোট কেন্দ্রে পুলিং স্টেশনে কি আসবে পর্যন্ত 12 তারিখ বিকাল 4:30 পর্যন্ত। 10 তারিখে আপনি সারা বাংলাদেশ ছুটি ঘোষণা করে দিলেন, ইনক্লুডিং পোস্ট অফিস খোলা ছিল না, কিছু না ছিল।
তাহলে 9 তারিখের ভোট যেগুলো আছে সেগুলো কিন্তু খালি ইয়াতে পৌঁছালো ডিসি সাহেবের কাছে। 10, 11, 12 3 দিনের কোনো পোস্টাল ব্যালট কোথাও গেল না, কোথায় রিটার্নিং অফিসারের কাছে গেল না। যখন ওগুলো 13 দেখেন, আরো কিছু দেখেন, ওনারা কিন্তু রবিবারেই গেজেট দিতে পারতেন। ভোট হয়েছে বৃহস্পতিবার, শুক্র শনি 2 দিন তো বন্ধ, শুক্র শনি তার পোস্ট যাবে না। ওনারা কিন্তু 13 তারিখ গভীর রাতে কি দিয়ে দিল, গেজেট প্রকাশনা করে দিলি, গেজেট প্রকাশনা করে। তারপরে কি হলো, রবিবারে যখন ভোট এগুলো আসলো, তো সব ভোট কি করে দিলেন আপনি, বাতিল করে দিলেন। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 74,22,000 ভোট আপনি খালি বাতিল করছেন রে ভাই। এটা বাতিল কেন করলো? বিকজ হচ্ছে আপনার টাইমটাকে টাইমের 12 তারিখে 4:30টার পর এই ভোটগুলো আসলো। তো রাষ্ট্রই তো এটা আয়োজক, তো এটা দায়ভার কার? ওই যে সেদিনে ওই যে আল্লাহ কি বলছে, যে আমি তোমাকে দিয়ে ফাঁস করাই দিব, রেজা না পা বলে দিছে, আমাকে বলতে হয় না। না, এটা তো হচ্ছে আমরা কি বলে আলাপে বিষ্টতা আছে, কিন্তু বিষয়টা হচ্ছে একজন লিগ্যাল এক্সপার্ট হিসেবে আমি আপনাকে এটা বলতেছি, এটাকে যে চ্যালেঞ্জ করবে, আপনার সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গায়? যেমন আরপিওতে আছে 6 মাসের মধ্যে ইলেকশন পিটিশন শেষ করা। বাংলাদেশে ইতিহাসে 6 মাস না 5 বছর ইলেকশন পিটিশন শেষ হয় না, এর মধ্যে তো টার্মই চেতে। আপনি যে এই না ভোট বলতেছে, বাতিলকৃত ভোট 74 লাখ। আপনি আপনি এটা দেখেন, 74 লাখ ভোট এবং পোস্টাল ভোট আপনি 74 লাখ, এবং সেটা কিন্তু পোস্টাল ভোট পেপার, এমনি ভোট না, ওটা কিন্তু পোস্টাল ভোট। সো পোস্টাল ভোট 74 লাখ, এবং পোস্টাল ভোটের আপনি খালি গিয়াটা দেখেন, ডায়াগ্রামটা দেখেন, সব কোন দলের প্রতি বেশি আসছে, অলমোস্ট 80-90%। তা আপনি 74 লাখ ভোট যদি ধরেন, আমার তেমনি 10% হয়ে যাচ্ছে রে ভাই। তাহলে 10% দিলে তো আমি 125টা ভোট, 125টা সিট তো কনফার্ম। আচ্ছা, তাহলে এখানে আমরা আসি। তাহলে এটা লিগ্যাল ভাবে যদি আপনারা যদি যান, তাহলে এটা কোন দিকে যেতে পারে? আচ্ছা, এবার আপনাকে বলি লিগ্যাল ভাবে। এখানে আমরা বলছি জুলাই সনদ। দেখেন, আজকে জুলাই গণভোট হয়ে গেল। গণভোটে পক্ষে একদিন তারেক সাহেব বললে তো একদিন বলছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে হঠাৎ করে আপনি বিএনপির লয়ারকে দিয়ে এই হাফ ভোটকে চ্যালেঞ্জ করে মামলা করে দিলেন, সে মামলায় রুল হলো কেন? তার মানে আপনি আবার সে আগেকার মতো করে কি করতেছেন? এখানে আপনাকে একটু দুইটা কথা বলি। আমি ভোটের আগে জিজ্ঞাসা করছি যে খলিল সাহেব হঠাৎ করে কাউকে না জানে ইন্ডিয়া কেন সফরে গেলেন ভোটের আগে? আজ পর্যন্ত কিন্তু এর জবাব পাইনি। এর জবাব আল্লাহ দিয়ে দিক। খলিল সাহেব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, খলিল সাহেব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ভোটের আগে আমি বলে দিচ্ছি যে 4:30 পর্যন্ত আপনি এবারে কোনো পুকুরে ব্যালট বাক্স পাবেন না। কোনো কেন্দ্র দেখবেন দখল করতে চাইছে, সেখানে সেনাবাহিনী, আমাদের গর্বিত সেনাবাহিনী সেটা প্রতিরোধ করবে। মাস কোনো গোলাগুলি, মারামারি, খুন খারাপি কিচ্ছু হবে না। সারাদিন আপনি কোথাও একটা হত্যাকাণ্ড দেখেননি বাংলা। না, ইট ওয়াজ পিসফুল কমপ্লিটলি। একদম মানুষ তার ভোট দিয়ে, হ্যাঁ, আমি আমার ভোট দিতে পেরেছি। আপনি আপনার ভোট দিয়েছে, খুব কম লোক বলছেন ভোট দিতে পারেনি, এরকম কেউ নাই। কিছু কেস স্টাডি আছে। দ্যাটস ডিফারেন্ট ইস্যু, মানে সেটা মাইনর ইজ নট অ্যান এক্সাম্পল। ট্রু। তাহলে আপনি ম্যাক্সিমাম একটা এত বৃহৎ একটা দেশে 12 কোটির মতো ভোটারে আপনি ওইগুলোকে বাদ দেন। আপনি দেখেন কি করলেন, আপনি আইনের মাধ্যমে, আমরা আইনের লোক তো ওই জন্য বলতেছি, আসিফ নজরুল সাহেবকে আসলে থ্যাংক ইউ না, ওনাকে একটা নোবেল প্রাইজ দেওয়া উচিত। হাউ টু ডু এ ইলেকশন ইঞ্জিনিয়ার, হাউ টু ডু অ্যান ইলেকশন ইঞ্জিনিয়ার। কেন এই কথা বললাম? উনি এই যে শুভঙ্করের ফাঁকি, উনি বললেন যে 12 তারিখ 4টা পর্যন্ত কি আসবে, পোস্টাল ভোট আসবে, আর বন্ধ করে দিলেন কয় তারিখে, 10 তারিখে। এবং কি করে দিলেন, ওই পোস্ট অফিস কিন্তু ওর মধ্যে রাখলেন না। উনি খুব উনি আইনের টিচার, উনি জানেন লিন্ডসে ভার্স, এই লিন্ডসে এই কেসে আসছে যে হোয়েন ইট ইজ পোস্টেড, পোস্টাল রুল মানে কি, পোস্ট করার সাথে সাথে ধরে নিতে হবে ইট ইজ অ্যাকসেপ্টেড। তাহলে পোস্ট তো করছে রে বাবা, পোস্ট করছে 12 তারিখের আগে না পরে, তুমি সেটা দেখবা, কখন পৌঁছাইছে সেটা তো দেখবা না। কিন্তু তুমি তো পৌঁছানোর উপর ভিত্তি করে 74 লাখ 22,000 ভোটকে বাতিল করলা। যেমন ইউকে তে হোম অফিসে রয়্যাল মেলের সিল ফ্যাকলি হবে, পৌঁছাইলো কিনা। আরে না, আপনি ওইখানে যাচ্ছেন, আপনি এই ডুয়েল সিটিজেনশিপের যারা করছে, অ্যাপ্লিকেশন করেছে, তাদেরটা কি বলছে? হ্যাঁ, আগে আমি অ্যাপ্লিকেশন করে দিছি, আমি রিনাউন্সিয়েশন করেছি, আমার পক্ষে যা করা সম্ভব আমি সব করে দিছি। এখন তাদের ব্যাপার, তারা কয়দিন নেবে। আমি তো আমার পোস্টটা দিয়ে দিছি,
পোস্টে আসছে, তুমি কি করবা? বলবা যে হ্যাঁ 12 তারিখ 4টা পর্যন্ত যত পোস্ট জমা হবে এই পোস্টগুলো রবিবারে সমস্ত রিটার্নিং অফিসারে আসবে, ওগুলো সব কাউন্ট হবে, তারপরে তো ফাইনাল কি দেওয়া হবে, রেজাল্ট। তুই বুধবারে ভোট করলো না কেন? তাহলে বৃহস্পতিবার সকালে সব ভোট এসে যেত। তুই কিন্তু বৃহস্পতিবার ফেলাইছো, কারণ শুক্র শনি 2 দিন অফ। মানে কানিং ডিভাইস একটা না তো, মানে বুদ্ধি সরে আল্লাহ কি বলছে? জ্ঞান দিছে কোরআনে, বুদ্ধির কথা বলেন, আর শয়তানকে বুদ্ধি দেওয়া আছে। সো ওপার থেকে যদি এরকম বুদ্ধি করে আসা হয়েছে এবং যা যা বুদ্ধি শিখায় দিছে, 6টা বুদ্ধি শিখায় দিছে। কি কি মিডিয়া দেখছেন? যে প্রথমে একটা জিনিস বলি, ইলেকশন কমিশন সেক্রেটারি আখতার সাহেবকে আমরা রিমুভের কথা বাংলাদেশ জামাত ইসলাম অন্যান্য সমস্ত রাজনৈতিক দল বলছে। বিএনপি বলছে ওনাকে রিমুভ করলে ইলেকশনই করবো না। জানেন, ঋণ খেলাফির কথা বলতেছেন আপনি, আরো হিসাব শুনলে তো অবাক। 45 তো ঋণ খেলাফি আছে, যাদেরকে ইলেকশন কমিশন কি করে দিলেন? অ্যালাউ করে দিলেন। আমরা রিট ফাইল করতে করতে এবং মাঝখানে গ্যাপটা এত কম, এত ন্যারো, যাতে রিট ফাইল করব, হিয়ারিং করব, অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যাবো, সেই সময়টাই পেলাম না রে ভাই। এখন এই যে এই জিনিসগুলো, অভিজ্ঞতাগুলো কেন বললাম? হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাবছে এইবারে জন্যে এই যে অভিজ্ঞতাগুলো হলো, রাষ্ট্রীয় স্বার্থে আমরা কি করছি? রাষ্ট্রীয় স্বার্থে মেনে নিলাম, কি রাষ্ট্রীয় স্বার্থে কানি না। আমরা যখন দেখছি হা বিজয়, হার পক্ষে ছিল কি জামাত ইসলাম, তা জামাত ইসলামের একটা বিজয় তো হয়েছে, ঠিক আছে, ক্ষমতা এরা কেড়ে নিচ্ছে, নে কিন্তু হা যদি যেতে ছেড়ে তো তাহলে তার জীবনে কেউ কেড়ে নিতে পারবে না। তো দেখেন, সে হায়ার জন্য যে স্যাক্রিফাইস করলাম কি জুলাই সনদের জন্য, আজকে সেই জুলাই সনদ নিয়ে কিছু টালবাহানা শুরু হয়ে গেল। তার মানে এই ভোটের যত রিগিং করা হয়েছে, যত কিছু করা হয়েছে, কেন জামাত ইসলাম বলছিল আগে রেফারেন্ডাম হোক, আগে রেফারেন্ডাম হোক, জুলাই সনদ বাস্তবায়ন হোক, সেই জুলাই সনদের ভিত্তিতে ইলেকশনটা হোক। এবং বারবার বলা হয়েছে ডিসেম্বরের দিকে কি হয়ে যাক, ভোট হয়ে যাক, ফেব্রুয়ারিতে কি হবে? সংসদ ইলেকশন হবে। তাহলে কিন্তু এই অবস্থাগুলো হয় না। এখন যে হচ্ছে আপনার আইনি সংকটটা যে শুরু হচ্ছে, যেমন বিএনপির অনেকেই বলছে এবং অন্যান্য পক্ষের আইনজীবীরা যারা বলছে যে এই হা ভোট হচ্ছে বৈধ না। আবার আপনারা বলতে চাচ্ছেন হচ্ছে হা ভোট যদি বৈধ না হয় তাহলে ভোটও বৈধ না। আবার তারা সেই পুরনো সময়ের মতো সংবিধানে দোহাই দিচ্ছে। আবার আপনারা হচ্ছে আপনার ডিক্লারেশনে। আমি একটা জিনিস বলি, এই সংবিধানে বা রাষ্ট্রবিজ্ঞানের যারা ছাত্র বা আইনের ছাত্র, তাদের কি রাষ্ট্রের 3টা অঙ্গ, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ আর জুডিশিয়াল। আচ্ছা, ধরে নিলাম এই সংবিধানটা আছে, বিএনপির ভাষায় আমি টাইমিং ধরে নিলাম সংবিধান আছে, কারণ ওনারা বলতেছেন রাষ্ট্রপতি হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, ব্যক্তি না, ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বড়, অতএব সংবিধান আছে। আচ্ছা, ধরে নিলাম, তাহলে সংবিধানে রাষ্ট্রপতি থাকো। এখন আমাকে বলেন তো, ফ্যাসিস্ট কে, হাসিনা না আওয়ামী লীগ? হাসিনা খালি অন হেড যদি আমরা টপ যদি চিন্তা করি, টফ হয়ে কিভাবে হবে? তাহলে হাসিনা যদি হতো, তাহলে পুরা পার্লামেন্ট পালায় গেল কেন? পুলিশ পালায় গেল কেন? হারুন ডিবিরা পালায় গেল কেন? টোটাল সিস্টেমটাই হচ্ছে ফ্যাসিস্ট সিস্টেম। তাহলে টোটাল সিস্টেমটাই ফ্যাসিস্ট সিস্টেম। তাহলে খালি হাসিনা না, ব্যক্তি না। তাহলে সেই ফ্যাসিস্টের জন্ম কোথায় থেকে হয়েছে? এই কনস্টিটিউশন থেকে। যে কনস্টিটিউশন ফ্যাসিস্টের জন্ম দেয়, সে কনস্টিটিউশন থেকে, তাহলে প্রথম কথা এই কনস্টিটিউশন হচ্ছে ফ্যাসিস্টের জন্ম। এবার আপনাকে বলি, ধরে নিলাম তর্কের খাতিরে আপনার প্রথম কাজ ধরে নাও, হাসিনা খালি কি ফ্যাসিস্ট, তাহলে হাসিনাকে তুমি বের করে দাও। তাহলে ওই পার্লামেন্টের যতগুলো মেম্বার ছিল তাহলে তারা বৈধ। তাহলে ওই পার্লামেন্টের মেয়াদ শেষ হবে কবে? 2029 সালে। 29 সালের আগ পর্যন্ত 300 জন পার্লামেন্ট মেম্বার বৈধ। তো তুমি পার্লামেন্টে ইলেকশন করলা, তোমার যে পার্লামেন্টের মেম্বার হলা, তুমি যে মন্ত্রী হলা, তুমি যে আজকে বড় বড় কথা বলতেছো, তাহলে তুমি কি হলো? ওভারলেপ না, তুমি তো অবৈধ। তাহলে আচ্ছা, এবার আসেন, বলছি থার্ড অর্গান কি? বিচারপতি। তুমি প্রধান বিচারপতি সহ 6 জন বিচারপতিকে সরায় দিলা, তাহলে তাদেরকে ফিরায় নিয়ে আসো, কারণ তারা একটা অর্গান। তারপর কি আছে লাস্টে? আরটা কি বলতেছেন? তাহলে ডিপটি স্পিকার জেলের মধ্যে আছে না, তাহলে তাকে ফিরায় নিয়ে আসো। তুমি এক রাষ্ট্রপতিকে রাখতে চাচ্ছ কেন? এই কারণেই চাচ্ছ, তুমি তো ওখানে খত দিয়ে আসছো যে আমি এই সংবিধান চেঞ্জ করব না, আমি শ্রাবণী চুক্কুকে রাখবো। কেন রাখবো? এই কেন উত্তরটা দিচ্ছেন না। কেন উত্তরটা হচ্ছে, ও পার্শ্ববর্তী দাদারা কখনোই চায় না এদেশটা তাদের হাতকে বের হয়ে যায়, সেজন্য তাদের লোক ওখানে দরকার।
জিওপলিটিক্সে তো সব ক্ষমতাশীলরা দায়ী বলে। এবং এবং এত কত ভয়ঙ্কর বিএনপি বুঝতে পারতেছে না। সাহাবুদ্দিন সাহেবকে তো কালকেই পারে এই পার্লামেন্ট ভেঙে দিতে। না, কিন্তু বিএনপি তো অনেক এক্সপার্টরা আছেন, তারা কেন এই বিষয়গুলিকে চেক এন্ড ব্যালেন্স করছেন? ওই যে আপনি এখন এই কথা হলো যে আপনি তো খত দিয়ে আসছেন, জুলাই সনদ বাস্তবায়ন করবেন না বললে আপনাকে এই যে মেকানিজম করে মেজরিটি দেওয়া হলো, ওই মেকানিজমে তো জামাত ইসলাম যায়নি। জামাত ইসলাম তো কোনো মেকানিজম করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিবে না। আপনি তখন নিচে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করতে যাবেন, যদি করেন তাহলে ইন্ডিয়া ফেলে দিবে, আর জুলাই সনদ যদি বাস্তবায়ন না করেন তাহলে আমরা ফেলে দিব। তো এই উভয় সংকটে আপনি পড়লেন কেন দর্শক? এখানে আমার একটা প্রশ্ন, বাংলাদেশে যেটা হয় যে হয়তো হয়ে যায়, যেহেতু এটা রাষ্ট্রহীন রাষ্ট্র, আমরা কোর্টের একটা ম্যানার আমরা সাধারণ মানুষরা জানি, আপনারা আইনজীবীরা আরো ভালো জানেন। সেটা হচ্ছে যে যদি হচ্ছে আপনার সরকারি দলের কোনো প্রভাবশালী লয়ার যদি কোনো জায়গাতে মুভ করে, সেখানে যদি জাজ সাধারণত হচ্ছে রাজনীতির অনুকম্পায় হয়, সেখানে দেখা যায় যে আপনার প্রবল যুক্তি থাকলেও আমরা জানি যে একদম হাইয়েস্ট লেভেলে অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজের ওইখানেও অনেক অযৌক্তিক আপনার রিডও সেখানে দেখা যায় যে রিভার্স হয়ে যায়। না, এটা গত 18 মাসে আমি একদম অপোজ করি। গত 18 মাসে আমার দেখা বাংলাদেশে আমি যত দিন ধরে এই প্র্যাকটিস করে আসতেছি, 12 সাল থেকে দেখা, এই জুলাই অভ্যুত্থানের পর যদি কেউ এরকম বলে তাহলে সেটা পুরোপুরি মিথ্যা কথা বলা হবে। মিথ্যা, আমি শব্দটা ইউজ করতেছি, মিথ্যা। এটাকে আপনি দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে বলতেছি আমি মাননীয় যে 2 জন প্রধান বিচারপতি ছিলেন, তাদের আপনি দে আর অ্যাবভ দ্য ইনস্টিটিউশন, তাদের একটা জিনিস মনে রাখি। রেফাত সাহেব যে সময় প্রধান বিচারপতি হয়েছে, এটা কিন্তু চারটিখানি কথা না, নিজের জীবনের ঝুঁকি নিয়ে হয়। এবং আজকের যে প্রধান বিচারপতি আছে, উনি জীবনে কোনদিন আমি দেখিনি, হাইকোর্ট থেকে দেখে আসছি, ওঠার আগে দোয়া পড়ে তারপরে বসে এবং সবসময় বিড়বিড় করে দোয়া পড়ে। এই লোকগুলোর কাছে আর যাই হোক, ওনারা কি বিশ্বাস করেন, আমি যতগুলো যা যাই এখন আছে, আমি বললাম তো যে যতগুলো যা আছে দায়িত্ব নিয়ে বললাম অ্যাপিলেট ডিভিশনে, কোনো উকিল কেন, মানে কোনো দলের, শোনেন, যারা এখন মন্ত্রী আছে এটা বলি, তারাও ধমক খাইছে, যারা এখন সিটিং মন্ত্রী আছে তারাও ধমক খাইছে ওপেন কোর্টের মধ্যে 18 মাসে। সো জুডিশিয়ারিকে নিয়ে এরকম বিতর্কিত করার কোনো সুযোগ নেই। সেটা তো 18 মাসে না, এখন তো পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে। আমি এখনো দায়িত্ব নিয়ে বলতেছি যে এরকম কিছু এখন পর্যন্ত দেখিনি, যদি দেখি তাহলে সেদিন আমি প্রথম হয়তো এটার প্রতিবাদ করি। তাহলে এখানে আমি একটু আশার কথা বলি, কারণ বাংলাদেশের মানুষ অনেকটা হতাশ হয়ে যাচ্ছে, এই যে বিশাল সংখ্যক মানুষ যারা হচ্ছে আপনার গণভোটে অংশগ্রহণ করেছে। তাহলে এই মেমোরেন্ডামের যে রিটটা, সেই রিটটার বিপক্ষে যে আপনারা কাজ করছেন, সেখানে কি আপনারা মনে করেন যে আপনার জাস্টিস পাবেন দ্য মোশন অফ ওভারওয়েলমিং? এখানে আপনাকে একটু বলি, সবসময় আইনের একটা প্রসিডিওর আছে। আমাকে যদি বিবাদী না করা হয়, আমি ওখানে ওটা বক্তৃতা দেওয়ার জায়গা না, বক্তৃতা সাবমিশনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ওখানে একজন রিট করছেন, সরকার ওখানে বলবেন, রিটের রুল সরকার কিছু দেয়নি। রুল মানে কি, এটা আদৌ টিকবে কি টিকবে না সেটা নিয়ে শুনানি হবে, তাই তো? এটা রুল দিছে, আমি ওখানে যে এখন পার্টি হয়ে আমি ওটা কি করব, বিরোধিতা করব। আজকে সরকারের যে কথাটা, সরকারটা যদি এটা আমরা বলতেছি বিএনপির লয়ার এখন করাইছে, কিন্তু তার ফলে এটা তো সাবজুডিস ম্যাটার হয়নি, কারণ এখানে কোনো এনক্রিম অর্ডার নাই। তো জুলাই আদেশ বাস্তবায়নে তো কোনো অসুবিধা নাই। তো জুলাই আদেশ বাস্তবায়ন নিয়ে কোনো অনিশ্চয়তার কিছু নাই। সো রাজনৈতিক দল বারবার চেষ্টা করবে জুডিশিয়ারিকে তার পকেটে ঢুকাতে, আর ইনশাল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেলে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সি ইনশাল্লাহ যতখানি ফিরে আসছে, এটা আমরা ধরে রাখতে পারি, তাহলে এদেশে ইনশাল্লাহ, প্রথম কথা হলো জুলাই নাই আমরা নেই, জুলাই আছে আমরা আছি। এবং ওই যে কথাটা বলছি বারবার, জান দিব তো জুলাই দিব না, এইটাতেই কিন্তু এদেশের মানুষ যতক্ষণ থাকবে, এদেশের মানুষের মুখে যাবে। জিওপলিটিক্যাল কারণে যদি বিএনপি যদি এই জায়গাটাতে যদি তারা মজবুতির সাথে দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা তার জামাত ইসলাম এবং অন্যান্য যারা আছেন, তারা কি হচ্ছে এই পার্লামেন্টটাকে ফাংশনাল পার্লামেন্ট হিসাবে দেখতে চান? কারণ হচ্ছে তারা একটা তো ব্রেক করেছে, অর্থাৎ প্রেসিডেন্টের 2টা অর্ডারকে মধ্যে একটা অর্ডার পালন করেছে, আরেকটা অর্ডার পালন করেনি, যেটা আমরা বলি যে আচ্ছা ইগনোরেন্স করা, সেটা তো একটা এগেইনস্ট ল। কথা হচ্ছে যে আইন মানবো না, তাল গাছটা আমার। এইটা করে 15 বছরে হাসিনা কি অবস্থা হয়েছে, সেখান থেকে আমার বিশ্বাস বিএনপির ভাইয়েরা শিক্ষা দিব। যদি শিক্ষা না নেন, ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ হবে। জি, আমার একদম শেষ কথা,
শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই অস্থিরতার ভিতরে এবং আমরা দেখছি যে জামাত ইসলামের অনেক কর্মী ভোটার তারা নানান জায়গাতে হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছেন এবং অনেক জায়গায় হচ্ছে এই যে ক্ষমতাসীন দলের যারা আছেন তারা নানান রকম হচ্ছে ইনফ্লুয়েন্স করছেন আপনার রেল স্টেশনগুলিতে। তো এই অবস্থায় হচ্ছে জামাত ইসলামের ফিউচার রাজনীতি কেমন হবে বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় অত্যাচার 15 বছরে যা করা হয়েছে এর চেয়ে আর বেশি কি করবে, এর চেয়ে তার বেশি কিছু করার নেই। সো যে মৃত্যুকে ভয় পায় না, আজকে দেখেন এটার উত্তরটা আজকে ইরানের লোকেরা দিয়ে দিছে। খোলা আকাশের নিচে তারা কি করছেন, আজকে জুমার নামাজ পড়ছে। আর যার মৃত্যু ভয় নাই সে জাতিকে আপনি মৃত্যু ভয় দেখায় কি আপনি দমাতে পারবেন? পারবেন। সো বাংলাদেশ জামাতে ইসলাম শহীদ কি তামান্না করে, অতএব এই দলকে ওইসব ধর পাকড় মারামারি করে কোনো লাভ নেই। আমরা দীর্ঘমাসি যে পথে আসি আল্লাহর ইচ্ছা সেই পথে থাকবো, আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য। অর্থাৎ আপনিও ভয় পান না? মৃত্যু তো কি বলছে, যখন হওয়ার তখন হবে, তো ভয় পাবেন দিতেন না আপনি। আল্লাহর সাথে একটা জিনিস হতাম বলে, আপনার সাথে এই টিভিতে আমি সাক্ষাৎকার দিচ্ছি, খুব তো ভালো লাগতেছে না যে আমাকে সৃষ্টি করছে তার সাথে আমি দেখা করতে যাবো। এর চেয়ে আর মজার জিনিস, আনন্দের জিনিস, ইনভাইটেশন আর পৃথিবীতে কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম ব্যারিস্টার শাহরিয়ার কবিরের সাথে। আমরা কথা বলছিলাম রাজনীতি নিয়ে, নির্বাচন নিয়ে এবং নির্বাচন পরবর্তী সাংবিধানিক নানা সংকট নিয়ে। আশা করি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পর্বে আমরা অবশ্যই কথা বলবো অন্য আরেকজন অতিথির সাথে, কথা বলবো অন্য কোনো বিষয়ে। ঢাকা কথার সাথে ফেসবুকে এবং ইউটিউবে যুক্ত থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।